আসসালামু আলাইকুম। আম লাস্ট সিজনের লা লিগার চ্যাম্পিয়ন বার্সেলোনা তাদের লাস্ট সিজনে খেলার থেকে এই সিজনে এখন পর্যন্ত যে ২ টা ম্যাচ তারা খেলেছে, তাদের খেলার মধ্যে কি পার্থক্য আসলে আমাদের চোখে পড়ছে বা আপনার চোখে পড়ছে? আম কোচ তো সেই হ্যান্সি ফ্লিকই রয়ে গিয়েছেন। ইম্পোর্টেন্ট প্লেয়ার যারা ছিল ইনিগো মার্টিনেজ ছাড়া তারা সবাই রয়ে গিয়েছেন। প্লেয়িং স্টাইলে তেমন কোনো চেঞ্জ আসলে আসে নাই। অ্যাটাকিং এর সময় 4-2-4, 2-4-4 স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি। ডিফেন্ডিং এর সময় হাইলাইন ডিফেন্ডিং আমরা দেখতে পাচ্ছি। এবং ডিফেন্ডিং ট্রানজিশনে যে তারা যে ডিফিকাল্টি গত সিজনে ফেস করেছিল, সেটা এই সিজনেও এখনো আছে। তাহলে আসলে হোয়াট চেঞ্জড? মানে গত সিজনের খেলা থেকে এখন পর্যন্ত কি চেঞ্জ আসলে আমরা দেখতে পেয়েছি? আই ডোন্ট নো, মেবি দ্য অ্যান্সার ইজ মার্কাস রাশফোর্ড, হ্যাঁ? বাট এনিওয়েজ, জাস্ট কিডিং। প্লেয়ারকে নিয়ে যোগ করা ঠিক না। জাস্ট কিডিং। অ্যাকচুয়ালি যেটা পজিটিভ সেন্সে যেটা বলতে চাচ্ছিলাম, সেটা হলো যে আসলে বার্সেলোনার খেলাতে আম গত সিজনের সাথে এই সিজনে এখন পর্যন্ত কোনো তেমন কোনো চেঞ্জ আমার চোখে পড়ে নাই। এবং এটাকে আমি পজিটিভ সেন্সেই বলছি। এই সেন্সে যে তাদের প্লেইং স্টাইলটা একই রকম রয়েছে এবং তাদের প্লেইং যে মেন্টালিটি বা অ্যাপ্রোচ সেটাও পজিটিভ রয়ে গিয়েছে। যদিও ডেফিনিটলি কিছু লিমিটেশনস তো আছেই। সেই লিমিটেশনসগুলো নিয়ে আমরা কথা বলব। আম পজিটিভ মেন্টালিটি কথাটা বলছিলাম এই সেন্সে যে লাস্ট সিজনে তারা ৯ টা ম্যাচে আম মানে পিছিয়ে ছিল, ট্রেইলিং করছিল। সেখান থেকে তারা কামব্যাক করেছিল টোটাল। এর মধ্যে ৪ টা ম্যাচে তারা ২ গোলের পিছিয়ে ছিল। মানে ২ গোলের ব্যবধানে পিছিয়ে ছিল, ট্রেইলিং করছিল। সেখান থেকে তারা কামব্যাক করে ম্যাচ উইন করেছে। আম এবং এর মধ্যে কিছু ম্যাচ ছিল লাইক 90 মিনিটস প্লাসে গিয়েও তারা জিতেছে। এবং লেভান্তের সাথে যে দ্বিতীয় ম্যাচটা তারা গতকালকের আগের দিন, গতকালকে বলা যায়, খেললো, সেই ম্যাচটাতেও তারা ২-০ গোলে পিছিয়ে ছিল ফার্স্ট হাফেই। সেকেন্ড হাফে আল্টিমেটলি 90 মিনিটসে গিয়ে তারা ৩-২ গোলে ম্যাচটা উইন করেছে। কামব্যাক আবারও সেই দুই গোলের ট্রেইলিং থেকে তারা আল্টিমেটলি ম্যাচটা উইন করেছে। তো আ এইজন্য পজিটিভ সেন্সেই বলছিলাম যে গত সিজনেও এরকম তারা অনেকবার করেছে, এই সিজনেও করছে। শুরুতেই দেখা যাচ্ছে এবং সামনেও হয়তো আরও হবে। তো ম্যাচে আসলে কি হয়েছে, আমরা যদি ম্যাচে চলে আসি, লেভান্তে তাদের হোম গ্রাউন্ডে ম্যাচ ছিল। খুব পজিটিভ বলবো আমার সেন্স। আমি ডিফেন্সিভ অ্যাপ্রোচগুলোকে অনেক সময় পজিটিভ মনে করি। কারণ খেলা তো আসলে শুধু অ্যাটাকিং না, ডিফেন্ডিংও রয়েছে। সো ডিফেন্ডিং যদি কোনো টিম খুব ভালো করতে পারে, কোনো একটা টিমের সেই ডিফেন্ডিং ভালো করতে পারাটা, দেখতে পারাটাও ভালো লাগে আরকি। সো লেভান্তে ওয়াজ ডুইং 5-4-1 লো ব্লক। একদম লো ব্লক, মানে মিড ব্লকে যাওয়ার কোনো চেষ্টা তারা করেনি। সবসময় লো ব্লকে তারা ছিল এবং তাদের বল পজিশন ছিল মাত্র 18% পুরা ম্যাচে। ভেরি কম্প্যাক্ট, ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট টু বিট দিস ব্লক। তো এই ব্লকগুলোকে, লেভান্তের এই ব্লকটাকে বিট করার জন্য বার্সেলোনা কী করছে সেটাতে আমরা যাবো। বার্সেলোনা মূলত যেভাবে খেলে 4-3-3 বা 4-2-3-1, তাদের অ্যাটাকিং স্ট্রাকচারটা সহজভাবে বললে 4-2-4 হয়ে যায়, যেটা কিনা অ্যাকচুয়ালি 2-4-4। অর্থাৎ এখানে ধরেন যে ফ্রন্ট লাইনে 4 জন থাকবে, নাম্বার 10 সহকারে। এটা বালদি যখন ওভারল্যাপ করবে লেফট সাইডে, তখন এটা 3-5ও হয়ে যাচ্ছে। এবং যেহেতু লেভান্তে ফুল ম্যাচ জুড়ে লো ব্লকে কম্প্যাক্ট 5-4-1 শেপ, সো কোনো সময় রাইট ব্যাক এরিক গার্সিয়া, তাকেও আসলে উপরে যেতে হয়েছে এবং উইচ ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট ইন দিস ম্যাচ। সো কোনো সময় এটা আসলে 2-3-5 এরকম একটা শেপও আমরা দেখতে পেয়েছি। তো সেইখানে আমরা একটু পরে যাব। আমরা যদি বিট দ্য ব্লক, মানে এই যে লেভান্তে যে 5-4-1 লো ব্লক কম্প্যাক্ট, এই ব্লকটাকে বিট করার জন্য বা ভাঙার জন্য বার্সেলোনা আসলে কী করছিল এবং কোন ওয়েতে তারা করছিল। ব্লক বিট করার জন্য আসলে অনেক রকম ওয়ে আছে, যেটা আমরা কোচিং কোর্সের সময় পেয়েছি। আমাদের মিন্টু ভাই আমাদের ক্লাস নিয়েছিলেন। দের আর সো মেনি ওয়েজ, 5-6-7 ওয়েজ টু বিট দ্য ব্লক। তো বার্সেলোনা আসলে যেই কাজগুলো মূলত করার চেষ্টা করছে বেশি আমরা যদি চিন্তা করি, প্রথম কথাই হলো যে ইন বিটুইন দ্য লাইনসে তাদেরকে আসতে হয়েছে। লাইন ব্রেকিং পাস তারা দেওয়ার চেষ্টা করছিল এবং ইন বিটুইন দ্য লাইনসে কারা আসছিল? রাফিনহা, ফেরান তোরেস এবং কোনো সময় পেদ্রিকে লেভান্তের যে 5 আর 4, মানে ডিফেন্স লাইন এবং মিডফিল্ড লাইন, এর মাঝখানে যেতে হচ্ছিল, ইন বিটুইন দ্য লাইনসে মুভমেন্ট করতে হচ্ছিল এবং তারা সেই লাইন ব্রেকিং পাসগুলো খোঁজার চেষ্টা করছিল। উইচ ইজ অবভিয়াসলি ব্লককে বিট করতে চাইলে এটা হলো প্রথম কাজটা করার চেষ্টা করতে হয়, সেন্টারে যদি আপনি পেনিট্রেট করতে চান। আর ২ নাম্বার যেটা করছিল, যেটা তারা করতে ভালোই পারে, সেটা হলো উইথ পেশেন্স রোটেট দ্য বল অ্যাক্রস দ্য ব্লক। তাতে যেটা হয় যে ব্লকের যে প্লেয়াররা রয়েছে তাদেরকে মুভ করাতে হবে, মানে তারা এক জায়গায় যেন সেন্ট্রালি যেন থাকতে না পারে। তাদেরকে এক পাশে নিয়ে গেলাম বল মুভ করানোর মাধ্যমে, দেন সেখান থেকে আমি যদি কোনোভাবে সুইচ করতে পারি বা বলটাকে যদি আমি অন্য পাশে নিয়ে যেতে পারি, সুইচ করার মাধ্যমেই মূলত করা হয়, বা রোটেট করার মাধ্যমে, বারবার বলটাকে রোটেট করার মাধ্যমে
তখন দেখা যায় যে এই পাসিং লাইনগুলো অনেক সময় ওপেন হয়ে যায়, এবং সেখান থেকে আমরা দেখেছি যে লাস্ট গোলটাও অ্যাকচুয়ালি ওরকমভাবেই আসছিল, ক্রস থেকে এসেছিল। পুরো ম্যাচে বালদে বেশ কিছু ক্রস করেছিল, লামিন ইয়ামাল কিছু ক্রস করেছিল। আলটিমেটলি সেই ক্রসগুলোর আগে তারা অনেকক্ষণ ধরে বল আসলে রোটেট করেছে অ্যাক্রস দ্য ব্লক, মানে ব্লকটাকে বারবার মানে সাইড টু সাইড মুভ করিয়েছে বা শিফট করিয়েছে। সো সেটা তারা করছিল 2 নাম্বার পয়েন্ট। এবং 3 নাম্বার পয়েন্টে হলো যে আরেকটা ওয়েতে যেটা ব্লককে বিট করার জন্য তারা বারবার করছে, সেটা হলো কম্বিনেশন, শর্ট কম্বিনেশন। এবং খেলার টেম্পোটা চেঞ্জ করছিল, স্লো টেম্পো থেকে ফাস্ট টেম্পো, হঠাৎ করে টেম্পোটা চেঞ্জ। আমার লামিন আমাদের একটা শট আমরা দেখেছিলাম ফার্স্ট হাফে, তো সেখানে আমরা এই জিনিসটা দেখেছি যে খুবই স্লো টেম্পো, স্লোলি খেলা প্রোগ্রেস করার চেষ্টা করছে, এবং দেন শর্ট কম্বিনেশন, ফার্স্ট টেম্পোটা চেঞ্জ হয়ে গেল, এবং দেন সেখান থেকে শর্ট কম্বিনেশনের পরে শর্ট বা অ্যাটেম্প্ট। এবং এই যে কম্বিনেশন আপনি করবেন, এই কম্বিনেশন করার জন্য এত লো ব্লক একটা টিমের এগেনস্টে যখন আপনি কম্বিনেশন করবেন, তখন আপনার খুব ইম্পর্টেন্ট যে জিনিস লাগবে সেটা হলো মুভমেন্ট। এখন এই মুভমেন্টটা আসলে কীরকম হতে হবে? আনপ্রেডিক্টেবল মুভমেন্ট হতে হবে। প্রেডিক্টেবল মুভমেন্ট হলে ওই ব্লকের যে 5 আর 4 আছে তারা কিন্তু আসলে খুব সহজেই আপনাকে হয়তো ট্র্যাক করে ফেলবে বা জোনাল মার্কিং করে আটকে ফেলবে পাসিং লাইনগুলো। আনপ্রেডিক্টেবল মুভমেন্ট যদি করতে চান, তাহলে এই কাজটা আমার কাছে মনে হচ্ছিল বেশি করছিল হলো এরিক গার্সিয়া। তার তো আসলে ফ্রন্ট লাইনে চলে যাওয়ার কথা না, ইউজুয়ালি তার ব্যাক লাইনে থাকার কথা, হয়তো সেখান থেকে সে ম্যাক্সিমাম মিডফিল্ড লাইনে আসতে পারে। কিন্তু আমরা প্রায় সময় তাকে দেখছি বক্সের অ্যারাউন্ডে, ইভেন ইনসাইড দ্য বক্স। ওই যে বালদি যে ক্রসগুলো করছে, সেই ক্রসগুলো অনেক সময় দেখা যাচ্ছে ফেরান তোরেস বা এরিক গার্সিয়া তারা আসলে অ্যাটাক করছিল বক্সের ভিতরে। আর এরিক গার্সিয়া বক্সে, লামিন ইয়ামালের যে শটটা বললাম, সেই শটের আগেও আসলে এরিক গার্সিয়া বক্সের অ্যারাউন্ডে ছিল, তার পাশ থেকেই সম্ভবত পরে লামিন ইয়ামাল শটটা করেছিল। এই কম্বিনেশনের জন্য এই আনপ্রেডিক্টেবল মুভমেন্ট দরকার, এবং সেটা এরিক গার্সিয়া খুব ভালোভাবেই করছিল এই ম্যাচে, উইচ ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট ফর দেম। আচ্ছা, এখন আমরা যদি বার্সেলোনার একটু পয়েন্ট অফ ভিউতে আসি, যে তারা আসলে স্ট্রাগল করছে, গত সিজনে করেছে, সেটা হলো ট্রানজিশন ডিফেন্ডিং। মানে ডিফেন্ডিং ট্রানজিশন যখন তাদেরকে পড়তে হয়, কারণ লো ব্লক একটা ডিফেন্স টিমের এগেনস্টে খেলতেছেন যারা 5-4-1 ডিফেন্স করতেছে। সো এখানে রিস্কটা কি? যখন আপনি ট্রানজিশন টু ডিফেন্ডিং পড়বেন, মানে ডিফেন্ডিং ট্রানজিশন আপনাকে করতে হবে, বলটা যখন আপনি হারাবেন, তখন আপনার ডিফেন্স লাইনের পেছনে অনেক বড় একটা স্পেস পড়ে আছে। এই যে স্পেসটা অপোনেন্ট টিমের স্ট্রাইকার, উইঙ্গার তারা এক্সপ্লয়েট করার চেষ্টা করবে কাউন্টার অ্যাটাকের মাধ্যমে। এবং আমরা আগের ভিডিওতেও এই কথাটা বলেছিলাম যে লাস্ট সিজন থেকে কিন্তু বার্সেলোনা এই ডিফেন্ডিং ট্রানজিশনে বেশ খানিকটাই ভুগেছে। এখনও তারা এটা আসলে পুরোপুরি কভার করে ফেলতে পারে নাই, হয়তো সময়ের সাথে সাথে হয়তো করা ট্রাই করবে। এবং আরেকটা ইস্যু হলো যে তারা যখন এটা করছে, তখন তারা ডেফিনেটলি হাইলাইন ডিফেন্ডিং করছে, অফসাইড ট্র্যাপ করার চেষ্টা করছে। এই ম্যাচেও 6টা অফসাইড হয়েছে, কিন্তু এই অফসাইড ট্র্যাপটাকে বিট করার জন্য আমরা আমাদের আগের ভিডিওতে বলেছি, প্লাস গত সিজনে আমরা একটা ভিডিও করেছিলাম, সেখানে বলেছিলাম যে এরকম হাইলাইন ডিফেন্ডিং বিট করার জন্য অনেক রকম ওয়ে আছে। তার মধ্যে একটা ওয়ে হলো মিডফিল্ডার অথবা উইং ব্যাক বা ফুল ব্যাক যারা রয়েছে তাদেরকে সেকেন্ড লাইন রান করতে হবে। যদি মিডফিল্ডার অথবা একটা উইং ব্যাক বা ফুল ব্যাক তারা যদি সেকেন্ড লাইন থেকে রান করে, তাহলে এটা অফসাইড হওয়ার চান্স খুবই কম, কারণ তারা অনেক পিছন থেকে রান করে আসছে। সো স্ট্রাইকার রান করলে দেখা যাচ্ছে অফসাইড হয়ে যাচ্ছে, উইঙ্গার রান করলে দেখা যাচ্ছে যে অফসাইড হয়ে যাচ্ছে। বাট মিডফিল্ডার অথবা ফুল ব্যাক, উইং ব্যাক তারা যদি সেকেন্ড লাইন থেকে রান করে, এটা ইউজুয়ালি অফসাইড হয় না। এবং লেভান্তের যে ফার্স্ট গোলটা হলো, সেই গোলটাতেও কিন্তু সেম জিনিসটাই হয়েছে। লামিন ইয়ামাল যখন বলটা লস করেছে, এরপরে বলটা উইনও করেছিল লেফট উইং ব্যাক সানচেজ, সে বলটা উইন করার পর সে কিন্তু একটা রান মেক করেছে, এবং তার কাছে আলটিমেট বলটা গিয়েছে, এবং তাকেই কিন্তু অফসাইড ট্র্যাপে ফেলার চেষ্টা করেছিল বার্সেলোনা, বাট সে কিন্তু অফসাইড ট্র্যাপে পড়ে নাই, কারণ লেফট উইং ব্যাক সে রানটা স্টার্ট করছে অনেক পিছন থেকে। সো দ্যাট ওয়ে হি অ্যাকচুয়ালি ব্রোক দ্য অফসাইড ট্র্যাপ। এবং শুধু তাই না, এক পাশ থেকে লেফট উইং ব্যাক যখন বলটা নিয়ে রান করেছে, সেই বলটা সে আসলে ক্রস করেছে কাকে? রাইট উইং ব্যাককে। সো রাইট উইং ব্যাক আসলে ওই সময় রান মেক করেছে অপর সাইড থেকে। আলটিমেটলি সেখান থেকে গোলটা করেছে স্ট্রাইকার, খুবই কুল ঠান্ডা মাথাটা ফিনিশ করেছে, ভালো লেগেছে রোমেরোর ফিনিশিংটা। কিন্তু এই যে ডিফেন্সিভ ট্রানজিশনে বার্সেলোনা যে আসলে স্ট্রাগল করে, এই স্ট্রাগলের কারণটা কি? আমার কাছে মনে হয় যে এর অন্যতম কারণ হলো তারা ডিফেন্ডিং করে 4 ব্যাকস নিয়ে, মানে অনলি 4 ব্যাকসই ডিফেন্ডিং ট্রানজিশনে নামে, অন্য কেউ আর নামে না। 4-4 যদি চিন্তা করেন, ফ্রন্ট 4 তো নামেই না। মিডফিল্ডে যে দুজন রয়েছে তারাও দেখা যাচ্ছে যে অনেক বেশি উপরে থাকছে, এবং তারাও আসলে মোর লাইক বল প্লেয়ার, মানে বলে ভালো, মোর এফিশিয়েন্ট বা এফেক্টিভ। সো ডিফেন্ডিং ট্রানজিশনে তারাও দেখা যাচ্ছে পেদ্রি কাছে তাদের নামতে অনেক সময় লাগছে, বা তারা অনেক উপরে থাকার কারণে হয়তো নামতে পারছে না। সো এই ডিফেন্ডিং ট্রানজিশনেও বার্সেলোনা আসলে ডিফেন্স করছে মাত্র 4 জন ডিফেন্ডার নিয়ে বা 4 জন প্লেয়ার নিয়ে।
সো সেকেন্ড লাইন থেকে যদি কোনো প্লেয়ার রান করে, মিডফিল্ডার, উইঙ্গার বা ফুল ব্যাক, অপোজিট উইং ব্যাক, তখন তাদেরকে আসলে পাওয়াটা খুব ডিফিকাল্ট। সো এটা একটা অন্যতম রিজন, যেটা গত সিজনও ছিল। এবং সেকেন্ড যে গোলটা তারা কনসিড করেছে সেখানেও কিন্তু আসলে একটা ট্রানজিশন থেকেই হয়েছিল। ফ্রি কিকের পরে একটা ট্রানজিশন, যখন তারা ডিফেন্ডিং ট্রানজিশনে যখন তারা পড়লো, সেখান থেকে লেভান্তে একটা চান্স পেয়েছিল, শট করেছিল, কর্নার হয়েছিল, বাট ভারে চেক করার মাধ্যমে রেফারি আবার এটাকে হ্যান্ডবল দিয়ে একটা পেনাল্টি দিয়েছে। এখন হ্যান্ডবল হয়েছে কি হয়নি সেটা নিয়ে ডেফিনেটলি কোনো অনেক ডাউট আছে, অনেক কোয়েশ্চেন আছে, পক্ষে বিপক্ষে অনেক মতামত থাকবে। আমার কাছে পার্সোনালি মনে হয়েছে যে এটা হ্যান্ডবল না হওয়াটাই হয়তো বেশি যৌক্তিক, আমার কাছে পার্সোনালি মনে হচ্ছিল। এর কারণটা হলো যে ইউজুয়ালি আমরা বলি ন্যাচারাল পজিশনে যদি হাত থাকে তাহলে বল হাতে এসে লাগলে সেটাকে হ্যান্ডবল দেওয়া হবে না। হাত যদি ন্যাচারাল পজিশনে না থাকে, এক্সটেন্ডেড থাকে, ইন দ্যাট কেস তখন এটাকে হ্যান্ডবল দেওয়া হয় আর কি, ইউজুয়ালি। বাট এটার ইন্টারপ্রিটেশন অলওয়েজ রেফারি করবে। এখন এক একজন রেফারি এক একভাবে ইন্টারপ্রিটেশন করতে পারেন, এটা তার ডিসক্রিপশন আর কি। সো আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ, ডেফিনেটলি ন্যাচারাল পজিশনে তার দুই হাত পেছনে থাকার কথা, যাতে করে বল হাতে না লাগতে পারে। বাট আরেকটা জিনিস হলো, যখন আপনার খুব সামনে থেকে যে কেউ শট করছে, তখন স্বাভাবিকভাবে আমরা যেটা করি যে হাত অনেক সময় এরকম মানে মুখ বাঁচানোর জন্য বা ইয়ে করার জন্য হাত এরকম নিয়ে আসি। কারণ হাতের আবার দুটো পার্ট আছে, একটা হলো এটা কি বলে, আর্ম বলে মোস্ট প্রবাবলি, আর এই অংশটাকে মনে হয় ফোর আর্ম বলে। তো শোল্ডার থেকে যে আর্মের অংশটা, এই অংশটা তো আসলে আপনি এক্সটেন্ড করা বেশি, এই অংশটা মোটামুটি বালদের ক্লোজ ছিল, বডির সাথেই ছিল। এক্সটেন্ডেড হয়ে গেছিল হলো এই ফোর আর্মের অংশটা, এবং বলটা লাগছে এই ফোর আর্মে। সো দ্যাট ইজ আমার কাছে মনে হয়েছে সে তো আসলে পুরো আর্মটাকে এক্সটেন্ড করে নাই, সে হলো তার ফোর আর্মটা বডির কাছাকাছি নিতে গিয়ে হয়তো একটু যেটা এক্সটেন্ডেড হয়েছে। এনিওয়েজ, এটার ইন্টারপ্রিটেশন একজন একইভাবে করবে। আমার কাছে পার্সোনালি মনে হয়েছে যে এটা পেনাল্টি হয় না, হয় না বললে হয়তো রং হবে, এটা পেনাল্টি না দিলে ভালো হতো। আমি থাকলে হয়তো পেনাল্টি দিতাম না, বাট এটা আলটিমেটলি রেফারির ডিসক্রিপশন এবং রেফারির ইন্টারপ্রিটেশন। ডিফারেন্ট পারসন উইল হ্যাভ ডিফারেন্ট ইন্টারপ্রিটেশন ফর শিওর। এটা যদি কেউ বলে যে এটা হ্যান্ডবল দিছে তাই এটা রং, এটা বলার ঠিক হবে না। এটা হ্যান্ডবল হওয়ার পেছনেও যৌক্তিক কারণ আছে, হ্যান্ডবল দেওয়ার পেছনেও যৌক্তিক কারণ আছে, আবার হ্যান্ডবল না দিলেও সেটার পেছনেও যৌক্তিক কারণ থাকতো। এনিওয়েজ, সেখান থেকে তো আলটিমেটলি লেভান্তে ফার্স্ট হাফেই 2-0 গোলে আগায় গেল। সেকেন্ড হাফে শুরুতেই যেটা বলছিলাম যে মার্কাস রাশফোর্ডকে নিয়ে একটু মজা করছিলাম, যদিও ঠিক না, জাস্ট কিডিং। তো মার্কাস রাশফোর্ডকে প্রথমেই সাব করে দেওয়া হলো সেকেন্ড হাফের শুরুতেই, এবং আমার কাছে মনে হয়েছে যে আসলে আমি ঠিক জানি না যে রাশফোর্ডকে আসলে বার্সেলোনা, হ্যান্সি ফ্লিক তারা কেন নিয়ে আসলো, কীভাবে তারা তাকে কাজে লাগাবে। রাশফোর্ডের খেলা বার্সেলোনা খেলার স্টাইলে হ্যান্সি ফ্লিক যেভাবে খেলাচ্ছে, সেখানে রাশফোর্ড কীভাবে আসলে বার্সেলোনাকে হেল্প করতে পারবে, আই এম নট শিওর অ্যাকচুয়ালি, বাট লেটস সি, সিজন আকালে বোঝা যাবে। সেকেন্ড হাফের শুরুতেই যেটা হয়েছে, 6 মিনিটের মধ্যে বার্সেলোনা প্রায় 3 থেকে 4টা কর্নার পেয়েছে, এবং এই কর্নারগুলো থেকেই তারা আসলে 2টা গোল বের করে নিয়েছে। এখানে অবশ্য লেভান্তের ডিফেন্সিভলি কিছুটা দায় বা রেসপন্সিবিলিটি অবশ্যই রয়েছে। প্রথমটা তো হলো যে পেদ্রির একটা লং রেঞ্জ শট, শর্ট কর্নারের পরে পেদ্রির একটা লং রেঞ্জ শট, অসাধারণ। বাট আমি যেটা বলবো যে লেভান্তে যেটা বললাম ডিফেন্সিভ রেসপন্সিবিলিটি, তারা খানিকটা লেট করেছে, এবং তাদের নাম্বারগুলো এমন হয়েছিল যে শর্ট কর্নারের পরে এই রিবাউন্ড জোনে বা পেনাল্টি স্পটের বক্সের ঠিক বাইরের যে অংশটা, সেখান থেকে আসলে শট করার জন্য এনাফ স্পেস আসলে পাওয়া যাচ্ছিল। সো পেদ্রি সেটাই কাজে লাগিয়েছে, এবং বার্সেলোনা সেটাকে আই থিঙ্ক একটু সিচুয়েশনটা রিড করতে পেরে সেই অনুযায়ী তারা শর্ট কর্নার করছিল 2টা বা 3টা। আর সেকেন্ড যে কর্নারটা থেকে গোল হলো 6 মিনিটের মধ্যে, 51 মিনিটের মধ্যেই বার্সেলোনা ব্যাক করলো, সেটা হলো যে রাফিনিয়া কর্নার থেকে সেখান থেকে সরাসরি ফেরান তোরেস গোল স্কোর করলো। সেখানেও ডেফিনেটলি ডিফেন্ডারের আরও সামনে এগিয়ে এসে ফেরান তোরেস অলমোস্ট লাইক ফ্রি একটা শট করতে পেরেছে, যেটা ডিফেন্ডারের করতে দেওয়া উচিত না। এটা অনেক সময় হয়ে যায়, কর্নারের সময় মুভমেন্টগুলো খুব ফ্লাইট বোঝা, মুভমেন্ট করে সামনে যাওয়া না পেছনে যাওয়া নট ইজি, বাট স্টিল ডেফিনেটলি এটা তার রেসপন্সিবিলিটির মধ্যেই ছিল। আর লাস্টে যেটা হলো 90 মিনিটে যে গোলটা তারা আসলে বার্সেলোনা দিল, এর মাঝে তো অনেকগুলো চান্স তারা ক্রিয়েট করেছে, যেখান থেকে আরও গোল উইনিং গোলটা তারা করতেই পারতো। বাট এর মানে এই না যে লেভান্তে আসলে কোনো সুযোগই পায়নি। লেভান্তে মাত্র 18% বল পজিশন নিয়ে তাদের এক্সজি কিন্তু পুরো ম্যাচে বার্সেলোনার চাইতেও বেশি ছিল। সো এই জন্যই বললাম যে লেভান্তে 5-4-1 লো ব্লক ডিফেন্ডিং, অনেকে হয়তো অ্যাপ্রোচটা পছন্দ নাও করতে পারে, বাট আমার কাছে আসলে এই ধরনের অ্যাপ্রোচগুলো অনেক সময় মনে হয় যে
ওই পার্টিকুলার টিমের জন্য, ওই পার্টিকুলার ম্যাচের জন্য, তাদের জন্য ওটা অ্যাপ্রোপ্রিয়েট। সো তারা ওটা করেছে এবং তারা খুব ভালোভাবেই করছিল, অ্যাকচুয়ালি ভালো লাগছিল। তাদের ডিফেন্ডিংগুলোও ভালো লাগছিল, আবার তাদের কাউন্টার অ্যাটাকগুলোও ভালো লাগছিল। এবং তারা ম্যাচটা আসলে উইন করতেই পারতো বা ইভেন ড্র করতে পারতো। বাট বার্সেলোনা অলসো তারা যেই কাজটা করছিল, ওই ব্লকগুলোকে ভাঙার জন্য যেভাবে চেষ্টা করছিল, আলটিমেটলি দে গট দ্য গোল অ্যাট দ্য লাস্ট মিনিট, লাইক 90 মিনিটসের ঠিক প্লাসেই। যদিও সেটা ওন গোল ছিল, বাট লামিন ইয়ামাল যে বলছিলাম যে বল রোটেট করা পেশেন্টলি, আচ্ছা। দেন সেখান থেকে লামিন ইয়ামালের ক্রস থেকে সেন্টার ব্যাক আসলে ওন গোল হয়ে গেছে। সে যখন হেড করেছিল বলটাকে বাইরে নিতে পারে নাই। সো আলটিমেটলি that is the way Barcelona complete their remontada, I think that is how it is pronounced, or I don't know, এভাবেই প্রণয় বলে। তো 2 ম্যাচে 2 উইন। বার্সেলোনা গত সিজনেও এই কাজগুলোই করছিল। এই সিজনে আমার ধারণা যে কিছুটা আপস অ্যান্ড ডাউনস থাকতেই পারে কিছু কিছু ম্যাচে। এবারও তাদের বেশ কম। সো এটা তাদেরকে কিছুটা হলেও আপস অ্যান্ড ডাউনস আনবে, ইনকনসিস্টেন্সি আনতে পারে। বাট স্টিল আই থিঙ্ক দে আর দ্য মেইন কন্টেন্ডার ফর উইনিং দ্য লা লিগা ইভেন। বার্সেলোনা নিয়ে 2 উইকেই 2টা ভিডিও করে ফেলা হলো। এখন রিয়াল মাদ্রিদের যারা সমর্থক আছেন তারা আবার বলবেন যে এই রিয়াল মাদ্রিদের ভিডিও কোথায়? তো রিয়াল মাদ্রিদের খেলা আসলে যেহেতু নতুন কোচ, নতুন সিস্টেম, কিছু নতুন প্লেয়ারও আছে। সো আশা করছি যে নেক্সট উইকে তাদের যে ম্যাচটা হবে, সেই ম্যাচটা অ্যাটলিস্ট রিয়াল মাদ্রিদের ম্যাচটা দেখার চেষ্টা করে, আগে ম্যাচ দুটো দেখে ফেলবো, এর মধ্যে সুযোগ আছে দেখার। দেন হয়তো নেক্সট উইকে আশা করি রিয়াল মাদ্রিদকে নিয়ে একটা ভিডিও করার চেষ্টা করব। দেখা যাক। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।